আজকে আমরা নবম শ্রেণীর সাতরা পাবলিকেশনের দাশগুপ্ত কর পাহাড়ির লেখা ইতিহাস পরিচয় এই বইটার দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য জাতীয়তাবাদ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে নৈবিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। MCQ। প্রশ্ন 1, নেপোলিয়ান ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান। উত্তর হবে অপশান এ 1799 খ্রিস্টাব্দে। প্রশ্ন 2, নেপোলিয়ান নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন। উত্তর হবে অপশান সি 1804 খ্রিস্টাব্দে। প্রশ্ন 3, কোড নেপোলিয়ানের ধারার সংখ্যা ছিল। উত্তর হবে অপশান ডি 2287টি। প্রশ্ন 4, কোড নেপোলিয়ান ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে অপশান বি 1807 খ্রিস্টাব্দে। প্রশ্ন 5, রাইন কনফেডারেশন সংগঠিত হয়। উত্তর হবে অপশান এ 1806 খ্রিস্টাব্দে। প্রশ্ন 6, টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয়। উত্তর হবে অপশান সি 1807 খ্রিস্টাব্দে। প্রশ্ন 7, নেপোলিয়ানকে নির্বাসিত করা হয়। উত্তর হবে অপশান বি সেন্ট হেলেনা দ্বীপে। প্রশ্ন 8, সিজিলপাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হয়। উত্তর হবে অপশান সি 1802 খ্রিস্টাব্দে। তারপর শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, ড্যাশ খ্রিস্টাব্দে নেপোলিয়ান ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান। উত্তর হবে 1799 খ্রিস্টাব্দে। প্রশ্ন 2, কোড নেপোলিয়ান ড্যাশটি অংশে বিভক্ত ছিল। উত্তর হবে 3টি। প্রশ্ন 3, ড্যাশ খ্রিস্টাব্দে নেপোলিয়ান সিজালপাইন প্রজাতন্ত্রকে ইতালীয় প্রজাতন্ত্র আখ্যা দেন। উত্তর হবে 1802 খ্রিস্টাব্দে। প্রশ্ন 4, ড্যাশ খ্রিস্টাব্দে নেপোলিয়ান জেনোয়া দখল করেন। উত্তর হবে 1805 খ্রিস্টাব্দে। প্রশ্ন 5, নেপোলিয়ান রাশিয়া অভিযান করেন ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর হবে 1812 খ্রিস্টাব্দে। প্রশ্ন 6, টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর হবে 1807 খ্রিস্টাব্দে। প্রশ্ন 7, কোড নেপোলিয়ান ড্যাশ খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। উত্তর হবে 1804 খ্রিস্টাব্দে। তারপর ঠিক ভুল নির্ণয় করো। প্রশ্ন 1, 1750 খ্রিস্টাব্দে নতুন সংবিধান অনুসারে 5 জন ডাইরেক্টর ও 2 কক্ষযুক্ত আইনসভার হাতে দেশের শাসন পরিচালনা ও আইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়। এটা ভুল। প্রশ্ন 2, 1799 খ্রিস্টাব্দে নেপোলিয়ান ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান। এটা ঠিক। প্রশ্ন 3, 1809 খ্রিস্টাব্দে টিলজিটের সন্ধি দ্বারা রুশ ফরাসি মৈত্রী স্থাপিত হয়। এটা ভুল। প্রশ্ন 4, 1820 খ্রিস্টাব্দে নেপোলিয়ান গ্র্যান্ড আর্মি নিয়ে মস্কো অভিযান করেন। এটাও ভুল। প্রশ্ন 5, নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান ও ধ্বংসকারী বলা হয়। এটা ঠিক। তারপর স্তম্ভ মেলাও। প্রথমে এ, ট্রাফালগারের যুদ্ধ। এটা হবে অপশান 2 1805 খ্রিস্টাব্দ। বি, পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান। এটা হবে অপশান এ 1806 খ্রিস্টাব্দ। সি, ফন্টেনব্লু। এটা হবে অপশান 3 1814 খ্রিস্টাব্দ। ডি, পেনিনসুলার যুদ্ধ। এটা হবে অপশান 4 1807 খ্রিস্টাব্দ। তারপর 2, এ, রুশ যুদ্ধনীতি। এটা হবে অপশান 3 পোড়ামাটি নীতি। বি, ফরাসি বাহিনী। এটা হবে অপশান 4 গ্র্যান্ড আর্মি। সি, জাতিসমূহের যুদ্ধ। এটা হবে অপশান 1 লিপজিগের যুদ্ধ। টি, প্রাশিয়া যুক্ত পোল্যান্ড। এটা হবে অপশান 2 গ্র্যান্ড ডাচি অফ ওয়ারাস। তারপর বিবৃতিমূলক ব্যাখ্যা। 1, বিবৃতি হচ্ছে কোড নেপোলিয়ান ত্রুটিমুক্ত ছিল না। এটা হবে ব্যাখ্যা 2, এই আইন সংহিতাকে বাইবেলের সঙ্গে তুলনা করা হয়েছিল। 2, বিবৃতি, নেপোলিয়ান বার্লিন ডিগ্রি বা হুকুমনামা জারি করেন। এটা হবে ব্যাখ্যা 1, মহাদেশীয় অবরোধ নীতি কার্যকর করে তিনি ইংল্যান্ডকে দুর্বল করতে চেয়েছিলেন। তারপর অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্ন 1, নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হিসেবে নিজেকে ঘোষণা করেন? উত্তর হবে 1804 খ্রিস্টাব্দে। প্রশ্ন 2, কোড নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে ঘোষিত হয়? উত্তর হবে 1807 খ্রিস্টাব্দে। প্রশ্ন 3, কোড নেপোলিয়ানে ধারার সংখ্যা কয়টি? উত্তর হবে 2287টি। প্রশ্ন 4, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান পোপের রাজ্য দখল করেন? উত্তর হবে 1799 খ্রিস্টাব্দে।
প্রশ্ন 5, কোড নেপোলিয়নের দুটি নীতি লেখো। 40 নম্বর পাতায় এই যে একটা নীতি লিখবে, দেওয়ানি আইনগুলিতে আইনের চোখে সকল ব্যক্তির সমানাধিকার, সামাজিক সাম্য, যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে সুযোগ, সম্পত্তির অধিকার, সামন্ততন্ত্রের বিলোপ প্রভৃতি বিষয়গুলি রাখা হয়। আর একটা লিখবে, বিচার ব্যবস্থায় জুরি প্রথা প্রবর্তিত হয়। 1 নম্বর এখান থেকে এত, 2 নম্বর এই লাইনটা এখান থেকে এইটুকুনি, এই দুটো নীতি লিখে দেবে। প্রশ্ন 6, শত দিবসের রাজত্ব কি? 47 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নমান 2। প্রশ্ন 1, কোড নেপোলিয়ন কি? 39 নম্বর পাতায়, 39 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে। তারপর 40 নম্বর পাতার এখান থেকে এতটা। তাহলে উত্তরটা লিখবে 39 নম্বর পাতার এখান থেকে শুরু করে 40 নম্বর পাতার এত অবধি। প্রশ্ন 2, টিলজিটের সন্ধির গুরুত্ব লেখো। 46 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, নেপোলিয়নের বিরুদ্ধে ইউরোপে কেন জাতীয়তাবাদী প্রতিক্রিয়া দেখা যায়? এই যে জাতীয়তাবাদী প্রতিক্রিয়ার কারণ, এখানে দেখো 6টা পয়েন্ট দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো 4টে পয়েন্ট লিখে দেবে। এই যে প্রতিক্রিয়ার কারণ বলে 6টা পয়েন্ট দেওয়া আছে, 1 2 3 4 5 5 6, এই 6টা পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে থেকে 4টে পয়েন্ট লিখবে। এখান থেকে এতটা লিখলেই হবে। প্রশ্ন 4, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? 42 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। এই কারণেই নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলে। প্রশ্ন 5, রাইন কনফেডারেশন কি? 42 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 6, শত দিবসের সংস্কার বলতে কি বোঝো? 47 নম্বর পাতায় এই যে এইটা হবে, শত দিবসের রাজত্ব বা সংস্কার, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তোমাদের যেহেতু সংস্কার দিয়েছে, তো তোমরা এখানে সংস্কার লিখবে, শত দিবসের সংস্কার বলা হয়ে থাকে। রাজত্বর জায়গায় লিখে দেবে সংস্কার। প্রশ্ন 7, মহাদেশীয় অবরোধ প্রথা কি? 44 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 8, কোন সময়কে কেন নেপোলিয়নের যুগ বলা হয়? 39 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 9, ট্রাফালগারের যুদ্ধ কিভাবে নেপোলিয়নের রাজনৈতিক কার্যকলাপে নতুন মোড় এনেছিল? 44 নম্বর পাতায় এই যে ট্রাফালগারের যুদ্ধ, এটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 10, পোড়ামাটির নীতি কি? 46 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, 46 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 47 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 11, কনসুলেটের শাসনের বৈশিষ্ট্য কি কি? কনসুলেটের শাসনের বৈশিষ্ট্যগুলি হলো, 1, কনসুলেটের শাসন ব্যবস্থা সমস্ত ফরাসি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে একটি। 2 নম্বর, কর্তৃত্বপূর্ণ ব্যক্তিগত শাসন নিয়ে আসে যা সামরিক একনায়ত্ত হিসাবে দেখা যায়। এই শাসন কর্তৃত্বপূর্ণ ব্যক্তিগত শাসন নিয়ে আসে যা সামরিক একনায়ত্ত হিসাবে দেখা হয়। প্রশ্ন 12, সিজালপাইন প্রজাতন্ত্র কি? 43 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে সিজালপাইন প্রজাতন্ত্র, এটা লিখবে, এখান থেকে এত অবধি, এখান থেকে এত অবধি। তারপর 3, বিশ্লেষণমূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নমান 4।
প্রশ্ন 1, নেপোলিয়ন কিভাবে ক্ষমতা দখল করেন? 38 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তারপর 39 নম্বর পাতার এখান থেকে এতটা। এবার এখানে অনেক বড় করে দেওয়া আছে, যেহেতু 4 নম্বর লিখবে একটু ছোট করে লিখে দিও, মেন পয়েন্টগুলো লিখে দেবে। প্রশ্ন 2, নেপোলিয়ন কর্তৃক প্রবর্তিত কোড নেপোলিয়নের গুরুত্ব লেখো। তার আগের যে প্রশ্নটা পড়লাম, নেপোলিয়ন কিভাবে ক্ষমতা দখল করেন, সেটা যদি ছোট করে লিখতে চাও 4 নম্বরের জন্য, তাহলে এই ক্ষমতা লাভটা লিখতে পারো এখান থেকে এতটা। বইতে অনেক বড় করে দেওয়া আছে, এটা আমি অন্য একটা বই থেকে দেখাচ্ছি। ক্ষমতা লাভ এখান থেকে এতটা। আর তারপর কোড নেপোলিয়নের গুরুত্ব সেটা লিখবে এখান থেকে এতটা। কোড নেপোলিয়নের গুরুত্ব এখান থেকে এতটা। প্রশ্ন 3, নেপোলিয়ন কোন প্রেক্ষাপটে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গ্রহণ করেন? 44 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, নেপোলিয়নের বিরুদ্ধে সংগঠিত জাতীয়তাবাদী প্রতিক্রিয়াগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 44 নম্বর পাতায় এই যে নেপোলিয়নীয় সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া, এখানে 44 পাতায় এখান থেকে এতটা। তারপর 45 নম্বর পাতায় পরপর পয়েন্টগুলো দেওয়া আছে। ফ্রান্স, জার্মান ও আইবেরীয় উপদ্বীপে জনগণের নেপোলিয়ন বিরোধী প্রতিক্রিয়া, এটা হচ্ছে প্রথমে জার্মানিতে, তারপর হচ্ছে আইবেরীয় উপদ্বীপে, এত অবধি। তাহলে 44 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর 45 নম্বর পাতার পুরোটা এখান থেকে এতটা। এবার এইটা অনেক বড় করে দেওয়া আছে, প্রত্যেকটা পয়েন্টে একটু ছোট ছোট করে লিখে দিও। প্রশ্ন 5, নেপোলিয়নের মস্কো অভিযানের ফল কি হয়েছিল? এই যে ফলাফল, এটাই হচ্ছে নেপোলিয়নের মস্কো অভিযানের ফল, এখান থেকে এতটা। 5টা পয়েন্ট দেওয়া আছে, 5টা পয়েন্টই লিখবে, 1, 2, 3, 4, 5, এখান থেকে এতটা। প্রশ্ন 6, নেপোলিয়নের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের কিরূপ সংঘাত দেখা দেয়? 41 নম্বর পাতায় এই যে নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত, সেটা দেওয়া আছে এখান থেকে এতটা, 41 নম্বর পাতায়। তারপর 42 নম্বর পাতায় এখান থেকে এতটা, 41 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 42 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 7, স্পেনীয় অভিযানকে কেন স্পেনীয় ক্ষত বলা হয়? 45 নম্বর পাতায় এর উত্তরটা লিখবে, এই যে আইবেরীয় উপদ্বীপে, এই পুরো প্যারাটা লিখতে হবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 8, নেপোলিয়ন কিভাবে ইউরোপের পুনর্গঠন করেন? 43 নম্বর পাতায় এই যে ইউরোপের পুনর্গঠন, 43 নম্বর পাতার এখান থেকে শুরু করে এত অবধি লিখবে। তারপর 44 নম্বর পাতার এখান থেকে এতটা, 43 নম্বর পাতার এখান থেকে শুরু করে এত অবধি লিখবে। তারপর 44 নম্বর পাতার এখান থেকে এতটা। তারপর প্রশ্ন 4, ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলী, প্রশ্নমান 8। প্রশ্ন 1, কোড নেপোলিয়ন কি? কোড নেপোলিয়ন ইউরোপের রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল? প্রথমে কোড নেপোলিয়ন লিখবে, প্রথম কনসাল রূপে নেপোলিয়ন ফরাসি বিপ্লবের অন্যতম মূল আদর্শ সামাজিক সাম্যকে স্বীকার করে ফ্রান্সের তৎকালীন আইনগুলিকে পরিমার্জিত করার ইচ্ছায় অভিজ্ঞ আইনজ্ঞদের পরামর্শ নিয়ে একটি আইনবিধি রচনা করেন। ইতিহাসে এটি কোড নেপোলিয়ন নামে প্রসিদ্ধ। তারপর কোড নেপোলিয়নের বিষয়বস্তু।
কোড নেপোলিয়ান তিনটি অংশে বিভক্ত ছিল, যথা দেওয়ানি কোড, ফৌজদারি কোড এবং বাণিজ্যিক কোড। এতে ধারার সংখ্যা ছিল 2287টি। নেপোলিয়ান বিপ্লবে সাম্য নীতিকে গ্রহণ করে দেওয়ানি আইনগুলিতে সাম্য, যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ, আইনের চোখে সকল ব্যক্তির সমান অধিকার, বিপ্লবী ভূমি ব্যবস্থা প্রবর্তন, সম্পত্তির অধিকার, সামন্তপ্রথা, সামন্তকর ও বিশেষ অধিকার বিলোপ ইত্যাদি বিষয়গুলির উল্লেখ করেন। এছাড়া ফৌজদারি আইনবিধিকে যুক্তিবাদ এবং প্রাকৃতিক আইনের আলোকে রচনা করা হয়। তারপর ইউরোপীয় রাজনীতিতে প্রভাব। ঐতিহাসিকদের মতে এই আইনের ফলে সমাজে স্থিতি এলেও প্রগতিশীল পরিবর্তনের পথকে নেপোলিয়ান রুদ্ধ করে দিয়েছিলেন। এই আইনবিধি ফ্রান্স তথা সমগ্র ইউরোপে স্বীকৃতি পায়। কোড নেপোলিয়ানের মাধ্যমে সমগ্র ইউরোপে সাম্যের বাণী ছড়িয়ে পড়েছিল। নেপোলিয়ান যেসব রাজ্য দখল করেছিলেন সেসব রাজ্যে সামন্ততন্ত্রের পতন ও চার্চের প্রাধান্য লোপ পেয়েছিল। এই আইনবিধিতে তিনি প্রতিভা ও যোগ্যতা অর্থাৎ সাম্যের প্রতি গুরুত্ব দিয়েছিলেন। বর্তমানকালে বেলজিয়াম ও লুক্সেমবার্গে কোড নেপোলিয়ান আইনবিধি প্রচলিত আছে। প্রশ্ন 2, নেপোলিয়ানের গ্র্যান্ড আর্মি কোথায় চূড়ান্তভাবে পরাজিত হয়? উত্তর হবে রাশিয়ার মস্কোতে। নেপোলিয়ানের গ্র্যান্ড আর্মি রাশিয়ার মস্কোতে চূড়ান্তভাবে পরাজিত হয়। নেপোলিয়ানের বিরুদ্ধে যে জাতীয়তাবাদী প্রতিরোধ দেখা গিয়েছিল তা আলোচনা করো। 44 নম্বর পাতায় এই যে নেপোলিয়নের সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া, এটাই লিখতে হবে। প্রথমে লিখবে 44 নম্বর পাতা, এখান থেকে এতটা, আর তারপর 45 নম্বর পাতাটা পুরোটা লিখবে, এখান থেকে একদম শেষ এত অবধি। প্রশ্ন 3, ফরাসি বিপ্লবের 3টি আদর্শ কি কি? উত্তর হবে ফরাসি বিপ্লবের 3টি আদর্শ হলো সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। নেপোলিয়ানের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শ কতটা সামঞ্জস্যপূর্ণ? 42 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। এই যে নেপোলিয়ানের সাম্রাজ্যিক কার্যকলাপের সঙ্গে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শের বিরোধ, এটাই হবে এই প্রশ্নের উত্তর, এখান থেকে এতটা। প্রশ্ন 4, নেপোলিয়ানের সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়াগুলি আলোচনা করো। 44 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা হবে এই যে এইটা, এখান থেকে শুরু করে 45 নম্বর পাতার এত অবধি। 44 নম্বর পাতার এখান থেকে শুরু করে 45 নম্বর পাতার এত অবধি। প্রশ্ন 5, নেপোলিয়ান কিভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করেন? তার ক্ষমতা দখলের গুরুত্ব কী ছিল? এই যে নেপোলিয়ান কিভাবে ক্ষমতা দখল করেন সেটা নেপোলিয়ান কীভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করেন সেটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর তার ফ্রান্সের ক্ষমতা দখলের গুরুত্ব কী ছিল সেটা প্রথমে লিখবে, ক্ষমতা দখল লিখছো এখান থেকে এতটা, তারপর গুরুত্ব শুরু করবে এখান থেকে, প্রথমে 1 নম্বর পয়েন্ট দেবে ইটালি অভিযান বলে এখান থেকে এতটা লিখবে। তারপর 2 নম্বর পয়েন্ট পোপের রাজ্য জয়, টলেন্টিনোর সন্ধি, সেটা লিখবে প্রথমে এখান থেকে এতটা। তারপর এখান থেকে এতটা 2 নম্বর পয়েন্ট। তারপর লিখবে 3 নম্বর পয়েন্ট অস্ট্রিয়া অভিযান, এখান থেকে এতটা। তারপর 4 নম্বর পয়েন্ট কনসাল পদে আসীন, সেটা লিখবে এখান থেকে এতটা। তাহলে প্রথমে লিখবে নেপোলিয়ান কিভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করেন, সেটা তার উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা লেখার পর লাস্টে লিখবে এইভাবে নেপোলিয়ান ফ্রান্সের ক্ষমতা দখল করেছিলেন। তারপর লিখবেন ফ্রান্সে ক্ষমতা দখল করার গুরুত্বগুলি হলো বলে 1 নম্বর পয়েন্ট ইটালি অভিযান, 2 নম্বর পয়েন্ট পোপের রাজ্য জয়, টলেন্টিনোর সন্ধি, 3 নম্বর পয়েন্ট অস্ট্রিয়া অভিযান, 4 নম্বর পয়েন্ট হচ্ছে কনসাল পদে আসীন। প্রশ্ন 6, আইবেরীয় উপদ্বীপীয় রাষ্ট্রগুলির সঙ্গে নেপোলিয়ান কেন যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন?
এই যুদ্ধ ইউরোপের রাজনীতিকে কিভাবে প্রভাবিত করে? আইবেরীয় উপদ্বীপের যুদ্ধে নেপোলিয়ন কীভাবে জড়িয়ে পড়েছিলেন তার উত্তর লিখবে এখান থেকে এতটা। এই যে কারণগুলো দেওয়া আছে, একটা, দুটো, তিনটে, চারটে কারণ দেওয়া আছে, এখান থেকে এতটা লিখবে কারণ, যে কিভাবে নেপোলিয়ন আইবেরীয় উপদ্বীপের যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন বা কেন যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন তার উত্তর হচ্ছে কারণ হচ্ছে এখান থেকে এতটা। তারপর এই যুদ্ধ ইউরোপের রাজনীতিতে কিভাবে প্রভাবিত করে তার উত্তর লিখবে। প্রথমে আইবেরীয় উপদ্বীপের যুদ্ধের কারণটা দেখিয়ে দিচ্ছি, এখান থেকে এতটা। তারপর এই আইবেরীয় যুদ্ধ বা এই যুদ্ধ ইউরোপের রাজনীতিকে কিভাবে প্রভাবিত করে তার উত্তর হবে, প্রথমে লিখবে এই যুদ্ধ ইউরোপের রাজনীতিতে প্রভাবিত করে বা এই যুদ্ধের ইউরোপের রাজনীতিতে প্রভাব বলে 1 নম্বর পয়েন্ট লিখবে পেনিনসুলার যুদ্ধ, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর 2 নম্বর পয়েন্ট লিখবে পেনিনসুলার যুদ্ধের কুফল, এখান থেকে এতটা। লাস্টে উপসংহার লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা।